আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আছি আমি রেখা নাজনীন। প্রথমেই সংবাদ শিরোনাম। সবাই সচেতন হলে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। বৃক্ষরোপণ ও বৃক্ষের যত্ন নিতে সকলের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। বানের পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় পানিবন্দী লাখো মানুষ। বন্যা কবলিত মানুষের জন্য সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। চট্টগ্রাম বিভাগের 5 জেলায় বন্যা কবলিত এলাকার 34,000 মানুষ আশ্রয় কেন্দ্রে। ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা জোরদার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দেশকে সুন্দর করতে বৃক্ষরোপণ ও বৃক্ষের যত্ন নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বরিশালের গৌর নদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। গৌর নদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা শরিকল খালের পাশে বৃক্ষরোপণ করে 2,500 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজে এই গাছটা যেটা আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। চারপাশের পরিবেশকে সুন্দর রাখতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবাই সচেতন হলে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। দেশটাও তো ঘরের মতনই, কয়েকজন যদি শুধু পরিষ্কার করে, এই যারা সরকারি যাদের দায়িত্ব পরিষ্কার, তারাই শুধু পরিষ্কার করে, সবাই মিলে যদি শুধু ময়লা করতে থাকে, তাহলে তো পরিষ্কার রাখা সম্ভব হবে না। আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে। সবাই মিলে যদি সচেতন হই, তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আসুন, আজকে এই বৃক্ষরোপণের দিনে, আজকের এই কর্মসূচির দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা যত্রতত্র ময়লা ফেলবো না। আমরা যত্রতত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট, এগুলা যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো, যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো, আমরা সেইখানেই সেটি ফেলে দেব। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উপভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 1 বছরে সারা দেশে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তারেক রহমান বলেন, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণ যতক্ষণ বিএনপির পাশে থাকবে, জনগণকে সাথে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেবে বিএনপি। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম 600 পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরও কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন।
আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। আজ সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনা সদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের ড্রোন শনাক্ত এবং প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাকে এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যপদ্ধতি এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে ধারণা দেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে আন্তরিকভাবে মিশে যান। তিনি জঙ্গলের ভিতরে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান এবং তাদের প্রশিক্ষণ, দায়িত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কৌটার মধ্যে মোম জ্বালিয়ে তৈরি আগুনে রান্না করা সাদা ভাত, ডাল, আলু ভর্তা, চিংড়ি মাছ এবং ডিমের তরকারি পরিবেশন করা হয় তাকে। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, সেনা সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ এবং কর্তব্যনিষ্ঠা দেশের মানুষের মনে সেনাবাহিনীর প্রতি বিশেষ মর্যাদা তৈরি করেছে। এই আস্থা ও মর্যাদা ধরে রাখতে পেশাদার প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনী আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম, মর্যাদা এবং পেশাগত স্বীকৃতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সেনাবাহিনীর সক্ষমতা, আধুনিকায়ন এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বড় একটি অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশ কয়েকটি প্রধান সড়ক এবং আবাসিক এলাকার রাস্তার পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলছে ধীর গতিতে।
নগরীর গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মণিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশি এবং উত্তরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকালের বৃষ্টির পানি নামতে না পারায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বেশ কিছু নিচু এলাকায় হাঁটু সমান পানি জমে থাকায় গাড়ির গতি কমে গেছে। তীব্র যানজট দেখা গেছে এসব এলাকায়। জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীদের বড় ধরনের দুর্ভোগ পোহাতে হয়। এদিকে অতি ভারী বৃষ্টি এবং বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ঘরবাড়ি, সড়ক, সেতু ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ভেসে গেছে মাছের ঘের। চট্টগ্রাম ও কক্সবাজারে টানা বৃষ্টি ও বন্যায় লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছে। রাঙামাটিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী রয়েছে জেলার ১,০০০-এরও বেশি পরিবার। রাঙামাটিতে বন্যার পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন মানুষ, তবে ৩,৫০০-এরও বেশি মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অপরদিকে বান্দরবান জেলায় বন্যার পানি নেমে গেছে, তবে এখনও জেলা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রামের যান চলাচল স্বাভাবিক হয়নি। বান্দরবানে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। বন্যায় চট্টগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ সহ বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবান। আজ সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত প্রায় ১০,০০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় বন্যা কবলিত মানুষের জন্য সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। আজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাপ্লাবিত এলাকার প্রায় ১০,০০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বেলা 11:30টায় তিনি সাতকানিয়া উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। প্রথমে তিনি সাতকানিয়া উপজেলার মৌলবীর দোকানের ইকবাল কনভেনশন সেন্টার প্রাঙ্গণ থেকে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেন। এরপর তিনি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ১০ কিলোমিটার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করে সাতকানিয়ার কেউসিয়া হাই স্কুলে বন্যা দুর্গত এলাকার বানবাসী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এরপর আবার নৌকায় করে ধর্মপুরে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সেখান থেকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া মাহালিয়া রাস্তার মাথায় বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এইভাবে তিনি সাতকানিয়ার ঢেমসা ইউনিয়ন পরিষদ সহ উপজেলার বিভিন্ন স্পটে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি বন্যা প্লাবিত এলাকার মানুষের খবরাখবর নেন। এই সময় তিনি বলেন, সাতকানিয়া সহ দেশের বন্যা প্লাবিত মানুষের জন্য সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। বন্যা পরবর্তীতে মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা করবে সরকার। এখানে 17টা ইউনিয়নের মধ্যে প্রায় 117টা ওয়ার্ড আমাদের বিবেচনায় গত পরশু রাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত ছিল। এই মুহূর্তে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব এবং পুনর্বাসনের ব্যাপারে খুব স্পষ্ট ধারণা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। এতে স্থানীয় সংসদ সদস্য জসিমউদ্দিন আহমদ তার নির্বাচনী এলাকার বন্যা দুর্গত মানুষের কষ্ট ও সরকারি সহযোগিতার চিত্র তুলে ধরেন। আমার চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়াতে আমরা এখন অবস্থান করতেছি। এখানে 6টা ইউনিয়ন। আমার বানবাসী মানুষরা অনেক কষ্টে আছে। 30,000 পরিবারকে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর 12 রকমের যে আইটেম, এই যে শুকনা খাবার থেকে শুরু করে সব কিছু আমরা অসহায় দরিদ্র মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। দিনব্যাপী ত্রাণ বিতরণ ও বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বন্যা কবলিত মানুষদের মধ্যে শুকনো খাবার সহ প্রতি বস্তায় 12 পদের খাদ্যপণ্য বিতরণ করা হয়। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন
21টি স্লুইস গেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ লক্ষ্যে দুপুরে সিটি কর্পোরেশন ভবনে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির মাধ্যমে এসব স্লুইস গেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি জানান, রেকর্ড বৃষ্টিপাতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতের অতিবৃষ্টিতে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করা যায়। সভায় সিটি মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রায় 60 থেকে 70% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ হলে নগরবাসী প্রকল্পের পূর্ণ সুফল ভোগ করবে। মেয়র বলেন, প্রতিদিন বিপুল পরিমাণ বজ্রের একটি বড় অংশ খাল ও ড্রেনে পড়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। এই সমস্যা সমাধানে আধুনিক বজ্র ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা ব্যবস্থাপনায় একটি স্বতন্ত্র ওয়াটার লগিং ডিপার্টমেন্ট গঠনের পরিকল্পনা রয়েছে। সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এরশাদুল্লাহ এবং সাইদ আল নোমান, পানি সম্পদ সচিব ডক্টর AKM শাহাবুদ্দিন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বক্তব্য রাখেন। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে চট্টগ্রাম বিভাগের 5 জেলা এখনও বন্যা কবলিত। এ পর্যন্ত 5 জেলায় মৃত্যুর সংখ্যা 50 জনে দাঁড়িয়েছে। বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, বন্যা কবলিত 5 জেলার 15টি উপজেলায় 34,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা এবং পুনর্বাসনে কাজ করছে প্রশাসন। আরও জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা। কয়েকদিন আগেও পানির নিচে ছিল চট্টগ্রামের অনেক সড়ক। থমকে গিয়েছিল নগরীর স্বাভাবিক গতি। দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ, ব্যাহত হয়েছিল ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড। তবে বৃষ্টি কমে আসায় এবং প্রশাসনের উদ্যোগে পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে গেছে নগরীর অধিকাংশ সড়ক থেকে। ফিরেছে যান চলাচল, কর্মচঞ্চল বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। কদিন বৃষ্টি ছিল, খালো তো পানি নাই, না রাস্তা তো পানি নাই, সব কিছু শুকনা। বৃষ্টির সময় বৃষ্টি পড়বে, রোদের সময় রোদ হবে, এগুলো জনসাধারণের কাজ। বন্যার সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিলেন নিম্ন আয়ের মানুষ। কয়েকদিনের অচলাবস্থায় ক্ষতির মুখে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীরা। টমেটো 180 টাকা, আজকে হচ্ছে যে আপনি 140 টাকা। কালকে লাউ ছিল 60 টাকা, আজকে হচ্ছে 40 টাকা। তারপর আপনার ফল কালকে ছিল 80 টাকা, আজকে 60 টাকা। এই সময় এটাই করবো, দাম হইলে দাম বিক্রি করব, কমলে কম বিক্রি করব। মানুষের জন্য কি সেবা করে যাব। পানিবন্দী অবস্থায় স্কুলগামী শিক্ষার্থীদের নিয়েও উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরা। টানা বৃষ্টির মধ্যে বাচ্চাদের তো আপনার আজকে পরীক্ষা শেষ হওয়ার কথা, এই পরীক্ষা আপনার 21-22 তারিখ শেষ হবে, তারপর প্র্যাকটিক্যাল শেষ হবে মাসের শেষ। পানির ফলে তো সবারই কষ্ট হয়েছে, যাতায়াতের সুবিধা, বাজার সাজারের সমস্যা, সবকিছু মিলে অনেক ঝামেলায় ছিলাম। বন্যার প্রভাব পড়ে পরিবহন খাতেও। রিকশা, সিএনজি চালকদের আয় কমে যায়, তবে পানি কমায় তারাও ফিরছেন কাজে। বিগত যে কদিন বৃষ্টি হয়েছে, প্রায় 1 সপ্তাহের মধ্যে যেমন হালিশহর যাওয়া যায় নাই, ফেরিবোর্ডের এদিকে যাওয়া যায় নাই, তারপর রাস্তার মাথার এদিকে যাওয়া যায় নাই। আজকে তো সব জায়গায় চালাইতে পারি, চালান যায়, বা পানি কাজি নাই, এমনি রাস্তা খারাপ আর কি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন। পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। আমরা খবর পাচ্ছি যে আমাদের পানি কিন্তু কমে যাচ্ছে, যে রাস্তাগুলো ডুবে গেছিল রাস্তাগুলো ভেসে উঠছে। যে দুর্গত যে মানুষগুলো আটকা পড়ে আছে অথবা যারা আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে না, আমরা গতকাল থেকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে তাদের বাসা বাড়ি পর্যন্ত আমরা ত্রাণগুলো পৌঁছে দিচ্ছি। তাদেরকে আমরা বেশ কয়েকদিন, প্রায় 7 দিন চলার মতো, কোনো ক্ষেত্রে 5 দিন চলার মতো অবস্থা করে দিচ্ছি। এই বিষয়টা কিন্তু সমস্ত এই 5টা উপজেলায় কন্টিনিউ আছে। শহরের সড়কগুলোতে ফিরেছে স্বাভাবিক গতি, তবে জেলার প্রত্যন্ত এলাকায় এখনও কাটেনি বন্যার প্রভাব। ক্ষতি কাটিয়ে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে চলছে সরকারি সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রম। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।
বাংলাদেশ এবং উগান্ডার প্রায় 4 লাখ শিশুর শৈশবকে রাঙাতে আজ ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সাস্টেইনিং প্লে লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটেরিয়ান কনটেক্সট বা সংক্ষেপে স্প্লেস উদ্যোগ। মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের নিরাপদ এবং খেলাভিত্তিক শিক্ষার আলো ছড়াতে এই নতুন আশার আলো নিয়ে এলো ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে দেশের সব উপজেলা হাসপাতালে প্যাথোলজিক্যাল ল্যাব স্থাপন করার পাশাপাশি কিডনি রোগীদের জন্য উপজেলা পর্যায়ে 10 শয্যার ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। অপ্রয়োজনীয় সিজারের কারণে নবজাতকরা মায়ের শাল দুধ থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিজারিয়ান সেকশন কমিয়ে নর্মাল ডেলিভারি বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সেজন্য দ্রুত মিডওয়াইফ ও কেয়ারটেকার নিয়োগ দেওয়া হবে বলে জানান সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে লোগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান তারেক আলামী সহ ব্র্যাকের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচির প্রধানরা বক্তৃতা করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিকুলার সাংবাদিকদের জানিয়েছেন, এ পর্যন্ত 27টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনও তদন্তনাধীন। রবিবার স্থানীয় সময় রাত 11:30 এক গাড়ি চালক ওই ভবনে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। মধ্যরাতের পর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছান। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মৃত 27 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 18 জন নারী। এছাড়াও 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। স্বাক্ষরিত যুদ্ধবিরতির সমঝোতা স্মারক উপেক্ষা করে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা কেন্দ্র করে 140টিরও বেশি লক্ষ্যবস্তুতে এইসব হামলা চালানো হয়েছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক বন্দর নগরী এবং কেসম দ্বীপে ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ইরনা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একজন নিহত এবং 4 জন আহত হয়েছে। তেহরান জানিয়েছে, সাম্প্রতিক এসব হামলা গত কয়েক মাসের কূটনৈতিক সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। এদিকে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং বাহরাইনে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে এইসব হামলা চালানো হয়েছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, এখনও আলোচনা অব্যাহত রয়েছে। তিনি জানান, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে হরমুজ প্রণালীর উপর ইরান নিয়ন্ত্রণ কমানোর চেষ্টার অংশ হিসেবে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের একটি পুরনো পাইপলাইন নতুন করে চালুর পরিকল্পনা করছে ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র। ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আঞ্চলিক নেতারা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন। এই পাইপলাইন ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক থেকে সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত। আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদিন বৈঠকে পাইপলাইনটি নতুন করে চালুর চুক্তি প্রকাশ করা হতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে। গত জুনের শেষ দিকে ইউরোপ জুড়ে টানা 8 দিনের তাপ প্রবাহে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ইউরোপ ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউরোমোমোর তথ্য অনুযায়ী ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহে এসব মৃত্যু ঘটে। মৃতদের মধ্যে প্রায় ৯,০০০ জনের বয়স ৬৫ বছর বা তারও বেশি। অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে প্রচণ্ড গরমে, হিট স্ট্রোক এবং তাপজনিত হৃদযন্ত্র এবং শ্বাসযন্ত্রের জটিলতায়। সরকারি তথ্য অনুযায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাপপ্রবাহজনিত কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে। এদিকে আজ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে গত মে ও জুন মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে অন্তত ২,৭০০ জনের মৃত্যু হয়েছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা আবহাওয়ার তথ্য, জলবায়ুর মডেল এবং তাপ প্রবাহের সময় অতিরিক্ত মৃত্যুর হার সংক্রান্ত গবেষণা বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছেন। বিজ্ঞানীদের মতে সাম্প্রতিক এই তাপপ্রবাহের পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। ভবিষ্যতে ইউরোপে এ ধরনের তীব্র এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অতিথিবাহী একটি পিকআপ দুটি ট্রাকের মধ্যে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। রবিবার বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজয়ান কুলান গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ট্রাফিক পুলিশ জানিয়েছে, বিয়ের যাত্রী বোঝাই খোলা পিকআপটি মহাসড়কের মাঝখানের একটি ইউ-টার্ন নিয়ে ঘোরার জন্য ধীর গতিতে চলছিল। একই দিক থেকে আসা একটি ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে পিকআপটি বিপরীতমুখী লেনে চলে যায় এবং সেখানে আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। সম্প্রতি পানিতে লাশ ভেসে যাওয়ার একটি পুরনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি দাবি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সম্পূর্ণ পুরনো এবং চলমান বন্যার সাথে এর কোনো সম্পর্ক নেই। রুমানা আক্তারের রিপোর্ট। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতিতে কলাগাছের ভেলায় লাশ ভাসিয়ে দেওয়ার দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে অনুসন্ধানে দেখা যায়, লাশ ভাসিয়ে দেওয়ার এই ভিডিওটি সম্পূর্ণ পুরনো। ভিডিওটি চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির নয়। ২০২৪ সালের আগস্ট থেকে ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এটি মূলত ভিন্ন একটি অঞ্চলের ঘটনার ভিডিও, যা বর্তমান চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। চলমান সংকটময় পরিস্থিতিকে পুঁজি করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। এই ভিডিও ছড়িয়ে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার করছে বিভিন্ন মহল। রুমানা আক্তার, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,710.98, যা গতকালের চেয়ে শতকরা 0.75 বেশি। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 14,239.60, যা গতকালের চেয়ে শতকরা 0.80 বেশি। আজ 244টি কোম্পানির 66,94,221টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 30,10,12,000 টাকারও বেশি। এর মধ্যে 122টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 91টির কমেছে এবং 31টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: ইউএস ডলার 123 টাকা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 24 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 85 টাকা 54 পয়সা, কানাডিয়ান ডলার 86 টাকা 90 পয়সা, হংকং ডলার 15 টাকা 54 পয়সা, ইউরো 140 টাকা 39 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 94 পয়সা, সৌদি রিয়েল 32 টাকা 45 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 40 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 18 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 93 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 84 পয়সা, থাই বাত 3 টাকা 64 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 29 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 13 পয়সা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:17 এবং সূর্যাস্ত 6:40। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12:16, জোয়ার সকাল 6:49, পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12:33 এবং জোয়ার সন্ধ্যে 7:36।